আজ আপনারা শুনবেন বিভা ক্যাফে নিবেদিত অঙ্কুর বর রচিত পলাশ রণজয় সিরিজের আরও একটি অসামান্য গল্প, কালকুম্ভর অন্তিম পর্ব। গল্প পাঠে আমি কৌশিক। শুরু হচ্ছে আজকের গল্প, কালকুম্ভ। সুইচ প্রেস করার যান্ত্রিক শব্দ, আর তারপরই খুলে গেল অটোলক করা হাইলি সিকিউরিটি দরজা। দেখা গেল সুটেড বুটেড পরা কিছু সাদা চামড়ার বিদেশি। ঘরের মধ্যে প্রবেশ করতেই ঘরেরই কোনো একটি গোপন কোণ থেকে একটি লেজার স্ক্যানার মুহূর্তের মধ্যেই তাদের আপাত মস্তক স্ক্যান করে নিল। পুরুষ প্রধান এই দলে একজন নারীও রয়েছে। মহিলাটির হাতে এই মুহূর্তে একটা ট্যাবের মতো কিছু। মহিলাটির ব্যক্তিত্ব আর তার পোশাক দেখেই মালুম হয় মহিলাটি বড় অফিসের উচ্চপদস্থ কেউ। যেই ঘরে ওরা প্রবেশ করেছে সেই ঘরে একাধিক কাঁচ লাগানোর শোকেস রয়েছে, আর তার মধ্যে রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে স্ট্যামফোর্ড অথরিটির কালেক্ট করা ইউনিক কিছু জিনিসপত্র, যা এক অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন লেজার প্রোটেকশন দিয়ে ঘেরা রয়েছে। এই মুহূর্তে আজ থেকে ঠিক 2 দিন পরে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে দামি হোটেলে অনুষ্ঠিত হবে এক দামি অকশন অনুষ্ঠান, যার পৃষ্ঠপোষকতায় থাকছে স্বয়ং স্ট্যামফোর্ড অথরিটি। এই বিল্ডিংটি স্ট্যামফোর্ডের সিকিউরিটি পার্টনার আজ জাজিরার হেড অফিস। পাতি বাংলায় স্ট্যামফোর্ডের গোডাউন বলা চলে। পাশে দাঁড়ানো এক ভদ্রলোক তার ফোন বের করে কি একটা সুইচ টিপতেই সাথে সাথে সবকটি জিনিসের লেজার অদৃশ্য হয়। লোকটি মুচকি হেসে পাশের মহিলাকে উদ্দেশ্য করে ইংরেজিতে বলে উঠল, জেইন, আপনি অযথাই চিন্তা করছেন। দেখতেই পাচ্ছেন আমাদের এখানকার প্রোটেকশন কত স্ট্রং। দীর্ঘদিন ধরে কাজ করছি। স্ট্যামফোর্ড অথরিটির অন্তত এবার আমাদের উপর ভরসা করা উচিত। প্রত্যেকবার সারে জমিনের জন্য আপনাকে এখানে পাঠানোর কারণ খুঁজে পাই না। স্ট্যামফোর্ড কাউকে ভরসা করে না, না আপনাকে না আমাকে। আর এটা তো আমাদের কাজ। আমার কাছে আসা এই লিস্টের প্রত্যেকটা জিনিস এই মুহূর্তে ঠিকঠাক আছে কিনা এটা দেখা, এটাই স্ট্যামফোর্ডের প্রোটোকল। আর এই প্রোটোকল আমরা সবাই মানতে বাধ্য। এখন আপনারা যদি এই মুহূর্তে আমাকে এখানে ছেড়ে দেন, তাহলে আমি প্রত্যেকবারের মতো আমার কাজটা করতে পারি। মহিলাটির নির্দেশমূলক কথা শুনে লোকগুলি আর দাঁড়াল না। পেছন দিক থেকে যান্ত্রিক শব্দে দরজাটা বন্ধ হতেই মহিলাটি নিজের কাজ শুরু করে দিল। মহিলাটি ট্যাব বের করে এক এক করে জিনিসগুলো মেলাতে লাগলো। মাত্র 2টো জিনিস মিলিয়েছে, ঠিক তখনই ঘরের সবকটা আলো মুহূর্তের জন্য দপদপ করে উঠতেই থমকে গেলেন মহিলা। কি হলো এটা? এখানে তো এরকম হওয়ার কথা নয়। ঠিক তখনই কে যেন আচমকা তার কানের পিছনে খুব রিনরিনে স্বরে কি একটা বলে উঠতেই চমকে পিছন ফিরল সে। কেউ নেই এই ঘরে। তাহলে শব্দগুলো আসছে কোথা থেকে? মহিলাটি ভয় পেয়ে চারিদিকে তাকাতেই আচমকা তার চোখ আটকে গেল ঘরেরই একেবারে ডান দিকে থাকা একটি খোলা শোকেসের উপর কালো রঙের একটা মূর্তি। ঠিক মূর্তি নয়, পুতুল গোছের, কিন্তু একটু অন্যরকম। মহিলাটি ট্যাবের দিকে একবার নজর বুলিয়ে জিনিসটির দিকে পা পা করে এগিয়ে গেল। আধিনি, ইন্ডিয়া থেকে নিয়ে আসা 400 খ্রিস্টপূর্বাব্দেরও আগের একটি জিনিস। ওদিকে মাথার ওপর আলোটা আবার দপদপ করে উঠল। মহিলাটির সেদিকে ভ্রুক্ষেপ নেই।
একটা কান ফিসফিসে শব্দ সে শুনতে পাচ্ছে, যেন মূর্তির একেবারে ভিতর থেকে সেটা আসছে। জিনিসটা যেন তাকে ডাকছে নিজের কাছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? না, সে যুক্তি দিয়ে বিশ্লেষণ করবার অবস্থায় নেই আমরা। জিনিসটার মাথার উপর ফোকাস আলোটা ভয়ঙ্করভাবে দপদপ করছে, আর সেই আলোয় আরো ভয়ঙ্কর লাগছে পুতুলটাকে। মহিলাটা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে আছে জিনিসটার দিকে। ওদিকে সেই কান ফিসফিসে স্বর মহিলার চতুর্দিক যেন আচ্ছন্ন করে ফেলেছে। তার বোধ, চেতনা সবকিছুই যেন বিলুপ্ত হয়ে গিয়েছে। কখন যে তার হাত থেকে ট্যাপটা পড়ে গিয়েছে সে খেয়াল করেনি। ঠিক কেউ যেন তাকে মাথার ভিতরে নির্দেশ দিল জিনিসটা হাতে তুলে নিয়ে কপালে ঠেকাতে। মুহূর্ত ব্যয় না করে মহিলাটি জিনিসটা দুই হাতে তুলে একেবারে কপালে ঠেকালো, আর সাথে সাথেই দপ করে নিভে গেল ঘরের সব কটা আলো। ঘুটঘুটে অন্ধকারে মহিলাটি দাঁড়িয়ে আছে চুপ করে। আচমকাই সেই ঘোর ভাবটা কেটে গিয়ে একটা ভয় জাঁকিয়ে বসছে তার বুকের ভেতরে। এমন সময় কেউ একজন খুব টেনে টেনে তার কানের ঠিক পিছনে ফিসফিস করে বলে উঠল, আর ঠিক তারপরেই একটা খিলখিল করে বুকের রক্ত জল করা হাসি। অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে চাবিটা বের করে দরজাটা খুলতে হবে। তার আগেই টিং করে একটা মেসেজ ঢুকলো ম্যাক্সের ফোনে। মার্চ মাসের দিকে ইন্ডিয়াতে গরম ভালো করে পড়ে গেলেও ক্যালিফোর্নিয়ায় এখন সুমধুর বসন্তকাল। ম্যাক্স চাবি খুলতে খুলতেই ফোনের দিকে তাকিয়ে দেখল জেইনের দিদির মেসেজ, আর তাতে লেখা আছে, হাই ম্যাক্স, হাউ আর ইউ? সরি টু ডিস্টার্ব ইউ. I know that you are not into city, but can you please inform Jenny to call me? Actually, I have called many times her, but she is not picking up. Just let her know that I am worried. ম্যাক্স দরজাটা খুলে ঘরের মধ্যে ঢুকতেই একটা বমির দমক বেরিয়ে এলো গলার ভেতর থেকে। উফ, কি বিশ্রী একটা গন্ধ! কিছু বুঝেছে নির্ঘাত, কিন্তু কি হতে পারে? জেইন তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা মেয়ে, বরং স্বামী হিসাবে ম্যাক্সই কিছুটা নোংরা। অফিসের কাজে 2 দিনের জন্য শহরের বাইরে গিয়েছিল সে। বাইরে থাকাকালীন অবস্থাতেই সে খবর পেয়েছিল স্ট্যামফোর্ড অথরিটির একটা দামি পুতুল খোয়া গিয়েছে আল জাজিরার অফিস থেকে। তার আগের দিনই ওখানে জেইন ডিউটি করেছে। খানিকটা চিন্তা নিয়েই সে বারবার তাকে ফোন করেছিল, কিন্তু জেইনের ফোন সুইচড অফ। ঘরে ফিরেও এতবার কলিং বেল টিপল, কিন্তু কোনো সাড়া নেই। ভাগ্যিস তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল। ঘরটা এই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকার। ম্যাক্স হাত বাড়িয়ে সুইচের আলোটা জ্বালাতেই খুট করে একটা শব্দ, কিন্তু কোনো আলো জ্বলল না। কি ইলেকট্রিকের সমস্যা নাকি? মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাতেই একটা সাদা আলো ছড়িয়ে পড়ল ঘরে। এমন সময় ডান দিকের স্টাডি রুম থেকে একটা খুট করে শব্দ ভেসে এলো, ঠিক যেন কেউ খুব আস্তে করে ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে। জেইন, জেইন, তুমি কি বাড়িতে? ম্যাক্স দরজার কাছে লাগেজটা নামিয়ে জুতোটা খুলে ধীরে ধীরে স্টাডি রুমের দিকে এগিয়ে গেল। ঘরের ভেতরটা ভীষণ রকম ঠান্ডা লাগছে, যেন কেউ ফ্রিজ খুলে রেখেছে। ঘরের ভিতর থেকে একটা ফিসফিসে শব্দ শোনা যাচ্ছে। দরজার বাইরে কান ঠেকিয়ে সে ভিতরের কথা শোনার চেষ্টা করল, কিন্তু কিছুই বুঝতে পারল না। জেইন কি ভিতরে?
ম্যাক্সের একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে বাড়িতে ঢুকেই। কেমন যেন মনে হচ্ছে বাতাসটা ভারী লাগছে, গা ম্যাচ ম্যাচ করছে, অথচ একটু আগেও তার শরীর একদম ঠিক ছিল। ম্যাক্স প্রায় শব্দ না করে দরজার লকটা ঘুরিয়ে দরজাটা অল্প ফাঁক করতেই দেখা গেল ঘরের ভেতরটা অন্ধকার। ম্যাক্স পুরো দরজাটা খুলে মোবাইলের আলোটা ঘরের ভিতরে ফেলতেই দেখা গেল ঈশা ওর দিকে পিঠ করে মেঝেতে বজ্রাসনে বসে রয়েছে। শরীরটা এতক্ষণ দুলছিল, কিন্তু আলো দেখার সঙ্গে সঙ্গেই সেই দুলুনি থেমে গেল, আর সেই ফিসফিস করে করে কথাগুলো সেগুলোও থেমে গেছে। জেন, এখানে বসে কি করছো? উঠে এসো। কথাটা বলতে বলতেই যেই ম্যাক্স ঝুঁকে চেইনের কাঁধ স্পর্শ করল, সাথে সাথে জ্যা ছেঁড়া ধনুকের মতো সোজা হয়ে উঠে দাঁড়িয়ে সাথে সাথে ফিরল ম্যাক্সের দিকে, আর অমনি মাথার উপর জ্বলতে থাকা আলোটা দপদপ করে উঠল। এক মুহূর্তের জন্য জেইনকে কি ভয়ঙ্কর লাগছে। এই দুদিনেই জেইনের শরীরটা কেমন যেন শুকিয়ে গিয়েছে, গালের মাংস বসে গিয়ে চোয়ালের হাড়টা যেন নেমে এসেছে অনেকটা। চোখের কোটর এত বড় লাগছে যেন মুখের বাইরে বেরিয়ে আসতে চাইছে। ম্যাক্স ভয় পেয়ে দুপা পিছিয়ে এলো। হে জেন, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? আর ঠিক তখনই ম্যাক্সের নজর পড়ল জেইনের হাতের দিকে। একটা কালো রঙের পুতুল সে ধরে রয়েছে দুই হাতে। এটা তো সেই পুতুল যেটা স্ট্যামফোর্ড অথরিটির অফিস থেকে হারিয়ে গিয়েছিল। এটা এটা জেইনের হাতে কি করে এলো? তার মানে জেইনই জিনিসটাকে নিয়েছিল, কিন্তু কিভাবে? সিসিটিভি ফুটেজে নাকি কিছুই পাওয়া যায়নি। এটা তাহলে জেইনের কাছে এলো কিভাবে? কথাটা ভাবার সময় পেল না সে। আচমকা জেইনের শরীরটা একটু একটু করে লম্বা হতে শুরু করে। শুধু কি তাই, তার মুখের নিচের চোয়ালটা একটু করে ঝুলতে শুরু করেছে বুকের কাছে। বড় মনে হচ্ছে মুখটা, একটা মানুষের মাথা একেবারে গিলে খাওয়ার মতো বড়। ঘড়িতে সময় প্রায় রাত 11:15। রাতের খাবার খেয়ে মাকে ওষুধ দিয়ে ফ্রেশ হয়ে নিজের ঘরে ঢুকে আলোটা জ্বালাতেই আচমকা তার চোখ বিছানার পাশে রাখা টেবিলের উপর একটা চৌকো কাঠের বাক্সের উপর পড়ল। এটা কি? কথাটা ভাবতে ভাবতেই আচমকা একটা দৃশ্য তার চোখের সামনে ছবির মতো ফুটে উঠল। আজ দীর্ঘদিন পরে অয়ম্ব এই বাড়িতে এসেছিল। শেষ দেখা হয়েছিল তাও সপ্তাহখানেক আগে, তাও সেই অফিসেই। দীর্ঘতিক্ত অভিজ্ঞতার পরে অয়ম্ব চেষ্টা করছে সম্পর্কটা স্বাভাবিক করবার। বেরোনোর সময় অয়ম্বর গাড়িটা গেটের সামনে দাঁড়িয়ে। দরজা খুলে গাড়িতে ওঠার সময় আচমকা সে একটু থমকে পিছনে ঘুরল। সেদিন তো সেই মূর্তিটা দিলাম, নিয়ে এলি না। বললি কলেজ যাবি, তাই নাকি নিতে পারবি না। তোর কি পছন্দ হয়নি মূর্তিটা? হে কি, পছন্দ হবে না কেন? আমি সত্যিই তারপর ভুলে গিয়েছিলাম ব্যাপারটা, কিন্তু জিনিসটা নিতে আমার বরং অস্বস্তিই হচ্ছে। এত দাম দিয়ে মূর্তিটা কেনার কোনো প্রয়োজন ছিল না। তুমি বরং ওটা তোমার কাছে রেখে দাও। অপরেশবাবুর থেকেই জেনেছিলাম তোর নাকি এইসব আর্কিওলজিক্যাল জিনিসপত্রের ওপর নাকি অমত টান আছে। সেই ইন্টারেস্ট থেকেই জিনিসগুলো কেনা। গয়নাগাটি, গাড়ি, বাড়ি এইসবের ওপর টান থাকলে আমি সেটাই দিতাম। দামের কথা চিন্তা করিস না, তোর দাদা এখনো বেঁচে আছে। কথাটা বলেই গাড়িতে উঠে বসল অয়ম্ব। তারপর জানলার কাঁচ নামিয়ে মুখ বাড়িয়ে বলল, ছোট মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় জিনিসটা বেডরুমে রেখে এসেছি, সময় করে দেখিস। ধীর পায়ে ইন্দ্রাণী এগিয়ে গেল জিনিসটার দিকে। একটা কাঠের চৌকো বাক্স। সেদিন জিনিসটা অল্পই দেখেছিল সে, কিন্তু ইন্দ্রাণীর যেন মনে হচ্ছে ঘরের বাতাসটা কেমন জানি হুট করে ভারী হয়ে উঠেছে। কেমন জানি শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার।
সে ধীর হাতে কাঠের বাক্সের ঢাকনাটা খুলতেই আচমকা টেবিল ল্যাম্পের আলোটা কেমন যেন দপদপ করে উঠল মুহূর্তের জন্য। ইন্দ্রাণী ধীর হাতে বাক্সের ভেতর থেকে জিনিসটা বের করে টেবিলের উপরে রাখল। একটা সাধারণ দেখতে মাটির পুতুল, কিন্তু গড়নটা ভারী অদ্ভুত। এক নগ্ন পুরুষ দুই হাতে দুই শিশুর ধড়হীন মুন্ডু ধরে রেখেছে, পায়ের তলে একাধিক নরকরটি। এরকম পুতুল সচরাচর দেখা যায় না, অবশ্য দেখা যাবেই বা কি করে? এই জিনিস তো বিরলের থেকেও বিরলতম। কথাটা ভাবতে ভাবতেই মূর্তিটির দিকে খুব গভীর মনোনিবেশে তাকালো ইন্দ্রাণী। কিছু আছে এই মূর্তির মধ্যে যা তাকে নিজের দিকে যেন টানছে। খুব বেশিক্ষণ তাকালে কেমন জানি একটা ঘোর নেমে আসছে দু চোখে। ঠিক এমন সময় সেই আলোটা আবার ভয়ঙ্করভাবে দপদপ করে উঠতে উঠতে নিভে যেতেই গোটা ঘর মুহূর্তের মধ্যেই ঘুটঘুটে অন্ধকারে ভরে উঠল। আর ঠিক তখনই কানের পিছনে, হ্যাঁ, একেবারে ইন্দ্রাণীর কানের পিছনে কে যেন টেনে টেনে একটা নাম উচ্চারণ করে খিলখিল করে হেসে উঠল ভয়ঙ্করভাবে। আতঙ্কিত হয়ে ওঠার সময়টুকু পেল না সে, আর তখনই কে যেন সদর দরজায় সজোরে ধাক্কা মেরে উঠল। আওয়াজটা পুরো ঘরে ছড়িয়ে পড়া মাত্রই মুহূর্তের মধ্যেই অন্ধকার কেটে ঘরের সব কটা আলো একসঙ্গে জ্বলে উঠল। একটা ঘোরের মধ্যে ছিল ইন্দ্রাণী। দরজার এই সজোরে ধাক্কাতে সেও সম্বিত ফিরে পেল যেন। দ্রুত পায়ে দোতলা থেকে নেমে এলো নিচের ড্রয়িং রুমে। আবার জোরে জোরে শব্দ। খুলছি, ওয়েট। দ্রুত হাতে দরজাটা খুলতেই দেখা গেল দুজন সুদর্শন যুবক দাঁড়িয়ে রয়েছে দরজার উল্টো দিকে। নমস্কার। নমস্কার। কি চাই? কে আপনারা? আমি লালবাজার থেকে আসছি। কথাটা বলেই রণজয় নিজের আইডি কার্ড দেখালো। আমার নাম রণজয় বিশ্বাস, আর ও আমার বন্ধু পলাশ। এত রাতে আপনাকে বিরক্ত করবার জন্য দুঃখিত। আমরা খুব জরুরি একটা ব্যাপারে একটু কথা বলতে এসেছি। আপনার একটু সময় হবে? আপনি পুলিশ হয়ে এ ধরনের কথা বলছেন? বলেই ইন্দ্রাণী অবাক দৃষ্টিতে তাকালো রণজয়ের দিকে। দুজন মানুষ এই মুহূর্তে তার উল্টো দিকের সোফায় বসে, পেশিবহুল সুঠাম শরীর, সাদা শার্ট আর ব্লু জিন্স পরনে, বুকের কাছে দুটো বোতাম খোলা, গালে ট্রিম করা দাড়ি, একটা রিমলেস চশমার ফ্রেম। রাস্তায় বেরোলে এই ধরনের সুদর্শন মানুষদের আকছারি দেখতে পাওয়া যায়। যেটা এই মানুষকে অন্যদের থেকে আলাদা করে সেটা হলো ভদ্রলোকের ডান হাত, কনুই থেকে কবজি পর্যন্ত পেঁচানো একটি রুদ্রাক্ষের মালা। পাশের মানুষটিরও তাই, এরও সুঠাম শরীর, চেহারায় কেমন একটা অবিন্যস্ত ভাব। ইন্দ্রাণী লক্ষ্য করছে ছেলেটি খানিকটা অস্থির হয়ে পা নাচাচ্ছে, আর থেকে থেকেই বারবার দোতলায় যাওয়ার সিঁড়ির দিকে তাকাচ্ছে। হ্যাঁ বলছি, কারণ পুলিশরাও মানুষ, আর আমি আমার কর্মজীবনে এমন অনেক ঘটনার সাক্ষী যার যুক্তি বিজ্ঞান দিতে পারেনি। রণজয় কথাটা বলেই একটা খবরের কাগজ বাড়িয়ে দিল, যার ওপর বড় বড় হেডলাইন করে বরানগর জোড়া হত্যা মামলার কথার উল্লেখ রয়েছে। আপনি এই খবরটা পড়েছিলেন? ইন্দ্রাণী মাথা নাড়ালো। হ্যাঁ, পড়েছে সে। এরপর রণজয় পকেট থেকে ফোনটা বের করে বাড়িয়ে দিল ইন্দ্রাণীর দিকে। ইন্দ্রাণী দেখল ক্যালিফোর্নিয়ার একটি আবাসন বাড়ি থেকে ম্যাক্স অ্যান্ডারসন নামক একজন পুরুষের মুন্ডুহীন মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই খবরই বিস্তারিতভাবে বলা হয়েছে। পুলিশ খুনি সন্দেহে ভদ্রলোকের স্ত্রী জেইন নামের একজনকে সন্দেহ করছে, যে এই মুহূর্তে পলাতক। প্রসঙ্গত উল্লেখ করা হয়েছে এই মহিলা স্ট্যামফোর্ড অথরিটিতে কর্মরত ছিলেন। ইন্দ্রাণী ফোনটা রণজয়কে ফিরিয়ে দিয়ে বললেন,
এসব জিনিস আপনি আমায় দেখাচ্ছেন কেন? তার আগে বলুন যে আপনি কি এই বাড়িতে এমন কিছু ফিল করেছেন যেটা অন্যরকম, অতি ভৌতিক, যেটা যেটা আগে কখনোই হয়নি, এরকম কিছু? পলাশ এতক্ষণ পর কথাটা বলতেই ইন্দ্রাণী তার মুখের দিকে তাকালো। একটু আগে অয়ম্বর দেওয়া পুতুলটা যখন সে খুব কাছ থেকে দেখছিল, তখন সে যা ফিল করেছে সেটাকে ভৌতিক কিছু বলা যায় কি? ইন্দ্রাণী চুপ করে রইল। এই দুটো হত্যাকাণ্ড, একটা ক্যালিফোর্নিয়া আর একটা এই বরানগর, দুটো জায়গার ভৌগোলিক দূরত্ব অনেকটা হলেও এই দুটো হত্যাকাণ্ডেরই একটা অদ্ভুত কি মিল জানেন? হত্যার একই প্যাটার্ন, মুন্ডু কেটে খুন। সেটা তো আছেই, সেই সঙ্গে একটা ভাইটাল মিল হলো স্ট্যামফোর্ড অথরিটির লাস্ট এক্সপেডিশন। এই যে ভদ্রলোক মিস্টার সাত্তকী লাহা, ইনি ছত্তিশগড়ের চিত্রকোণ্ডায় একটি এক্সপেডিশন করেছিলেন, যেখান থেকে 3টি অ্যান্টিক পুতুল উদ্ধার হয়, যার মধ্যে একটি পুতুল সাত্তকীবাবুর কাছে ছিল, একটি পুতুল এখানে নিলাম হয়েছিল, আর একটি ক্যালিফোর্নিয়া গিয়েছিল নিলাম হবে বলে। ক্যালিফোর্নিয়া যেটি গিয়েছিল সেটি এই মিসেস জেইনের পর্যবেক্ষণের পরদিনই চুরি হয়ে যায়। আমাদের ধারণা পুতুলটি উনি নিয়ে নেন। এই দুটি পুতুল যাদের কাছে গিয়েছে তাদের সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছে। এখন আপনি কি বলতে পারেন এই তৃতীয় পুতুলটি কোথায়? আমি আমি কি করে বলবো? আমি জানি না। ইন্দ্রাণীর স্বর খানিকটা কেঁপে উঠল। পলাশ মুচকি হেসে নিজের ফোনটা টেবিলের উপর রেখে বলল, আপনি আপনি সত্যি জানেন না যে এই মূর্তিটা কোথায়? পলাশের ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই সে চমকে উঠল ভয়ঙ্করভাবে। পলাশের ফোনের স্ক্রিনে যে পুতুলের ছবিটা রয়েছে সেটা একটু আগেই সে নিজের ঘরের বেডরুমে দেখেছে। পলাশ তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, আপনি এই পুতুল দেখেছেন, আর সেটাও একটু আগেই। ওই পুতুল এই বাড়িতেই রয়েছে ইন্দ্রাণী দেবী। আমি টের পাচ্ছি সেই ভয়ঙ্কর জিনিসটার উপস্থিতি, আর সেটাও রয়েছে আপনার বেডরুমে। আপনি কিভাবে? এখানে যে পুতুলটা নিলাম হয়েছিল সেটি কিনেছিলেন বিখ্যাত ব্যবসায়ী অয়ম্বপত্র নবিশ, সম্পর্কে যিনি আপনার বইমাত্রেয় দাদা। সম্ভবত তিনি আপনাকে জিনিসটা গিফট করেছেন, আর সেই সূত্রেই সেই ভয়ঙ্কর পুতুলটা এই মুহূর্তে আপনার ঘরে। এখন প্রশ্ন হলো দুটো। এক, উনি কি আগে থেকে জানতেন যে এই পুতুল অশুভ? আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে মানুষের প্রত্নতত্ত্ব নিয়ে বিন্দু মাত্র আগ্রহ নেই, সে শুধুমাত্র আপনাকে গিফট করবে বলে এত টাকা খরচ করে শুধুমাত্র এই মূর্তিটা উপহার দিল কেন? হ্যাঁ, আপনার আগ্রহ রয়েছে এই ধরনের জিনিসে, আর ধনী লোকেদের মাঝে মাঝে এই ধরনের অদ্ভুত খেয়াল হয়, কিন্তু কোথাও যেন কিছু মিলছে না। রণজয়ের প্রশ্নে ইন্দ্রাণী খানিকটা আপত্তির সুরে বলে উঠল, আপনি বলতে চাইছেন দাদা আগে থেকেই জানতো এই মূর্তির ব্যাপারে, আরও জেনে বুঝে এত দাম দিয়ে মূর্তিটা কিনে আমায় গিফট করেছে? কিন্তু কেন কেন করবে দাদা? কথাটা বলতে বলতেই থমকে গেল ইন্দ্রাণী। 1 মিনিট, উইলটা মনে পড়েছে। বাবা সম্পত্তিটা এইভাবে ভাগ করেছিলেন যে এই সম্পত্তি আমরা কেউ কাউকে এমনি এমনি লিখে দিতে পারবো না। একজনের অস্বাভাবিক মৃত্যু হলেও অপরজন এই সম্পত্তি পাবে না। একজনের ভাগের সম্পত্তি অন্য আরেকজন তখনই পাবে যখন অপরপক্ষ অপরাধমূলক কোনো কাজ করবে, জেলে যাবে অথবা আত্মহত্যা করবে। ইন্দ্রাণী 2 হাতে মাথা চেপে বসে রইল। এত বড় ষড়যন্ত্র দাদা করলো শুধুমাত্র এই সম্পত্তির লোভে? আমি ভাবতেও পারছি না। হ্যাঁ, কিন্তু ওর পক্ষে তো সবটা জানা সম্ভব নয়। কেউ একজন তো আছে যে তাকে সাহায্য করেছে, তাকে এই মূর্তির ব্যাপারে জানিয়েছে, এবং জানিয়েছে এটা কিভাবে কাজ করবে। রণজয় কথাটা বলে পলাশের মুখের দিকে তাকাতেই পলাশ টান টান হয়ে উঠে দাঁড়ালো। ইন্দ্রাণী, আপনি আমায় একবার পুতুলটার কাছে নিয়ে যেতে পারবেন? আমি পুতুলটা দেখতে চাই।
দরজা ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করতেই ওদের চোখ পড়ল জিনিসটার উপর, আর মুহূর্তে রণজয় পলাশ উভয়েরই মাথাটা আচমকা কেমন যেন ঝিমঝিম করে উঠল, সেই সঙ্গে একটা দম বন্ধ করা দুর্গন্ধ। দরজার বাইরে ইন্দ্রাণী দাঁড়িয়ে রয়েছে, মুখ চোখ থমথমে। আপনি আপনি এই জিনিসে হাত দিয়ে ঠিক করেননি। পলাশ কথাটা বলেই ধীর পায়ে এগিয়ে গেল সামনের দিকে, কিন্তু যত জিনিসটার সামনে এগোচ্ছে ততই পলাশের কেন জানি মনে হচ্ছে একটা অদৃশ্য দুটো হাত তাকে যেন ধাক্কা দিয়ে পিছন দিকে সরিয়ে ফেলতে চাইছে। রণজয় পলাশের কাঁধ খামচে ধরল। টের পাচ্ছিস? মনে হচ্ছে কিছু একটা বাধা দিচ্ছে, আমাদের তৈরি থাকতে হবে। পলাশ জিনিসটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাঁটু মুড়ে মেঝেতে বসল। আমি আজ সব সত্যি জেনে তবেই থামব। কথাটা বলেই টেবিলের এক কোণ থেকে একটা আধ খাওয়া জলের বোতল টেনে বোতলের বাকি জলটা মেঝের উপর ঢেলে দিল। রণজয় জানে পলাশ এখন যা করতে চলেছে তার ফল মারাত্মক, কিন্তু এই রহস্যের গভীরে যেতে হবে, অনেক গভীরে। বেশ, ঠিক আছে, তুই যা করছিস কর, কিন্তু আমি যখনই দেখব পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে তখনই আমি নামব, কেমন? পলাশ বজ্রাসনে বসে বুকের কাছে দুটো হাত এনে চোখ বন্ধ করে শুরু করল জপ মন্ত্রপাঠ। প্রথমে ধীরে ধীরে, তারপর একটু জোরে। জপ মন্ত্রের শব্দ ঘরের বাতাসে ছড়িয়ে পড়তেই আচমকা ঘরের আলোগুলো দপদপ করে জ্বলে উঠল। ইন্দ্রাণী অবাক চোখে পলাশের দিকে তাকিয়ে আছে। লোকটার হাতের কবজি বরাবর যে পেঁচানো রুদ্রাক্ষের মালা রয়েছে, সেই মালার ফাঁক গলে এক সবুজ আলো বিকীর্ণ হচ্ছে। ওদিকে আচমকা ঘরের ভেতরকার সব জিনিস ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করেছে। সেই কম্পনের তীব্রতা যেন বাড়ছে। আচমকা পলাশ চোখ বন্ধ থাকা অবস্থাতেই দুটো হাত বাড়িয়ে যেই মূর্তিটাকে চেপে ধরল, দুই হাতে সাথে সাথে এক ভয়ঙ্কর প্রলয় শুরু হলো যেন ঘরের ভেতর। ঘরের ভেতরে একটা অদৃশ্য ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যেন, আর সেই ঘূর্ণিঝড়ে পড়ে সমস্ত জিনিস শূন্যে উঠছে। শুধু উঠছে না, যেন চক্রাকারে আবর্তিত হচ্ছে পুরো ঘর জুড়ে। কি হচ্ছে এসব? ইন্দ্রাণী যেন নিজের চোখকে বিশ্বাসই করতে পারছে না। আচমকা একটা আর্তনাদ বেরিয়ে এলো পলাশের গলার ভিতর থেকে। একটা প্রচন্ড বিদ্যুৎ প্রবাহ শুরু হয়েছে তার গোটা শরীর জুড়ে। পলাশের সারা শরীর কাঁপছে। শুধু তাই নয়, দেখতে দেখতে পলাশের শরীরটা শূন্যে ভাসতে শুরু করেছে। ঠিক যেন মনে হচ্ছে এক ভয়ঙ্কর অপশক্তি পলাশকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু সে এত কিছুর পরেও সেই মূর্তিটাকে ছাড়ছে না। রণজয় হাত বাড়িয়ে পলাশকে স্পর্শ করতে গেল, কিন্তু আচমকা একটা বৈদ্যুতিক ঝটকা, সাথে সাথে ঘরের এক কোণে সে ছিটকে পড়ল। কিন্তু সে পড়েই উঠে দাঁড়ালো মুহূর্তে। না, এবারে সে হারবে না কিছুতেই। গুরু প্রদত্ত বীজ মন্ত্রের জপ করতে করতেই সে একটা ভয়ঙ্কর লাফ দিল পলাশের শরীরকে উদ্দেশ্য করে, আর সাথে সাথেই একটা প্রচন্ড আলোর বিস্ফোরণ আর একটা ভয়ঙ্কর আর্তচিৎকার। এক পাশে ছিটকে পড়েছে সেই মূর্তিটা, আর এক পাশে ছিটকে পড়েছে পলাশ রণজয়। ঘরের ভেতরের আলোটাও দপদপ করতে করতে স্থির হয়ে গেল আগের মতোই। ঘরের ভিতরের দৃশ্য দেখলে মনে হবে ঘরের ভিতরে এই মুহূর্তে যেন তাণ্ডব ঝড় বয়ে গিয়েছে। ইন্দ্রাণী একটু আগে যা দেখল তাতে তার নিজের চোখকেও যেন বিশ্বাস হচ্ছে না। পলাশ উঠে বসল নিজের জায়গায়, চোখে মুখে অদ্ভুত আতঙ্ক। রণজয় তার দুই কাঁধ আঁকড়ে ধরে বলল, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি জানতে পেরেছি কি এই জিনিস। আমি জানতে পেরেছি ভয়ঙ্কর অপশক্তির সৃষ্টি কিভাবে হয়েছিল। আমি এও জানতে পেরেছি ওরা কোথায় যাচ্ছে, আর এটাও আমি জানতে পেরেছি যে ওরা কি চায়। ওরা কোথায় যাচ্ছে? কি চাইছে এই জিনিস? কি?
রণজয়ের মুখের দিকে তাকিয়ে পলাশ বিড়বিড় করে উঠল, ওরা ওরা কুরুক্ষেত্রে যাচ্ছে। ওখানে ওখানে ওরা খুঁজছে এমন একটা জিনিস যা এই সৃষ্টির ইতিহাসকে বদলে ফেলবে। আমাদের আমাদের ওদেরকে আটকাতেই হবে, আমাদের যে করেই হোক ওদেরকে আটকাতেই হবে। হ্যাঁ, কিন্তু কি খুঁজছে ওরা? ওরা খুঁজছে কুরু সম্রাট দুর্যোধনের একটা একটা অংশ, ওনার নখ। জিপ গাড়িটা যান্ত্রিক শব্দ করে যখন থামল, তখন ঘড়িতে রাত 9:45। গাড়ির উজ্জ্বল হেডলাইটের আলো সামনের গেটে গিয়ে ধাক্কা খাচ্ছে। দীর্ঘ 3 ঘন্টা তাদের জঙ্গলের এবড়ো খেবড়ো পথ ঠেঙিয়ে তারপর এই জায়গায় পৌঁছতে পেরেছে তারা। এলাকাটি একেবারে এই জঙ্গলের মধ্যে বলা চলে, তাই রাতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে এই জায়গায় পৌঁছতে রণজয়কে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তার জন্য অবশ্য একটুখানি নিজের চাকরির ক্ষমতার প্রয়োগও করতে হয়েছে তাকে, কিন্তু সে খুব ভালো করেই জানে এটা ছাড়া আর উপায় ছিল না। এই মুহূর্তে গাড়িতে ড্রাইভার ছাড়াও তাকে নিয়ে 3 জন রয়েছে, রণজয়, ইন্দ্রাণী আর স্থানীয় গাইড। রণজয় অবশ্য গাইড নিতে চায়নি সঙ্গে, এমনকি ইন্দ্রাণীকেও। এখানে যদি কিছু ঘটে তাহলে সে এই 2 জন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কতটা সামাল দিতে পারবে সেটাই প্রশ্ন। কিন্তু স্থান ভেদে কিছু রুলস রয়েছে। এখানে জঙ্গলে প্রবেশ করলে অবশ্য একজন গাইড নিতে হবে, আর ইন্দ্রাণীকে সঙ্গে নেওয়াটা একেবারেই পলাশের ইচ্ছাতে। কথাটা ভাবতে ভাবতেই একটা দৃশ্য ওর চোখের সামনে সিনেমার মতো ফুটে উঠল। পলাশের দিকে জলের গ্লাসটা বাড়িয়ে ইন্দ্রাণী সোফার উল্টো দিকে বসল। চোখে মুখে তার আতঙ্কের রেশ এখনো কাটেনি। পলাশ ঢকঢক করে পুরো গ্লাসের জলটা খেয়ে নিয়ে রণজয়ের দিকে তাকালো। তোকে বারবার বলেছিলাম না, জিনিসটা অনেক বড় কিছু, আর বেশ অনেকটা আগের। রণজয়ের কপালের ভাঁজ গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। তাহলে মোদ্দা কথাটা হলো, মহর্ষি ব্যাসদেবের নির্দেশে এই কুম্ভ নষ্ট করে 3টে পুতুল বানানো হয়, আর সেই পুতুল মাটির নিচে একটি গোপন কুঠুরিতে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু সেই বন্ধন প্রক্রিয়ায় একজনকে সেই পুতুলগুলোর সঙ্গে সেই কুঠুরির মধ্যেই থাকার কথা ছিল, আর প্রক্রিয়া শেষ হলে বাইরে বেরিয়ে আসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে বেদব্যাসের এক শিষ্য, যার নাম ছিল আহুর, সেই শক্তি অর্জনের লোভে ছল করে সেই চেম্বারে প্রবেশ করে। এরই মধ্যে আরেক শিষ্যের নজরে এই পুরো ব্যাপারটা চলে আসতেই সে সেই চেম্বারকে বাইরে থেকে বন্ধ করে দেয়, আর সেই মানুষটিকে পুতুলগুলোর সঙ্গে জীবন্ত সমাধি দিয়ে দেয়। সেই আহুর কিন্তু সাধারণ কেউ ছিল না। সে নিজের শক্তির মাধ্যমে নিজের আত্মাকে দেহ থেকে নির্গত করে ওই 3টে পুতুলের মধ্যে স্থানান্তরিত করেন, যাতে ভবিষ্যতে এই পুতুলগুলো যদি কেউ এই চেম্বার থেকে বাইরে বের করে, তাহলে তার দেহ বিনষ্ট হলেও আত্মা যেন এই 3টে পুতুলের মধ্যেই অবস্থিত থাকে। হ্যাঁ, এর উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে এই পুতুলগুলো মানুষের সংস্পর্শে এলে তাদের শক্তি সঞ্চয় করে দেহ পুনরুদ্ধার করা, আর পূর্ণ শক্তিমান রূপে এই পৃথিবীর বুকে আবারও ফিরে আসা। তার মানে এই সবের পেছনে এই আহুর রয়েছে। বেশ, এই আহুরকে একবার আটকে দিতে পারলেই তো আমরা এই বিপদ থেকে উদ্ধার পাবো, তাই না? ইন্দ্রাণী কথাটা বলে পলাশের দিকে তাকাতেই পলাশ গম্ভীর রূপে মাথা নাড়ালো। ওহো, জিনিসটা এতটা সোজা নয়। ব্যাসদেব দুর্যোধনের এমন এক শক্তিকে তার থেকে আলাদা করে বিনষ্ট করতে চেয়েছিলেন, যা তাকে অপরাজেয় করে দিত কুরুক্ষেত্রের যুদ্ধে। আর সেই অপশক্তি এখন যে কোনো মূল্যে ফিরতে চাইছে দুর্যোধনের কাছে। মানে? হ্যাঁ, শুনলে অবাক হওয়ার মতোই ঘটনা, কিন্তু কিন্তু এটাই সত্যি। আহুর ভেবেছিল এই শক্তিকে নিজের মধ্যে ধারণ করে সে সর্বশ্রেষ্ঠ হয়ে উঠবে, কিন্তু এই শক্তি কখনোই আহুরের বশীভূত হয়নি, বরং এই শক্তি আহুরের কাজকর্ম, চিন্তাধারা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে এসেছে। এই শক্তির সর্বদাই মূল উদ্দেশ্য ছিল নিজের প্রভুর কাছে ফিরে যাওয়া,
নিজের মালিকের কাছে ফিরে যাওয়া, অর্থাৎ অর্থাৎ দুর্যোধনের কাছে। যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছিল সেই উদ্দেশ্য সফল করা, দুর্যোধনকে অপরাজেয় করা। ঠিক যেমনটা কোনো মাদার হোস্ট আর কোনো ব্যাকটেরিয়া। এই দুর্যোধনকে আমরা যদি এখানে মাদার হোস্ট হিসেবে কল্পনা করি, তাহলে এই শক্তি বারবার কোনো এক ব্যাকটেরিয়ার মতো তার কাছে ফিরে যেতে চেয়েছে। তাই জন্যই যখন এই মূর্তিগুলো কোনো মানুষের সংস্পর্শে আসে, তখনই তারা সেই মানুষের শরীরকে বশীভূত করে নিজের উদ্দেশ্য পূরণে এগিয়ে যায়। কিন্তু এই সময় দাঁড়িয়ে অপশক্তিগুলো কিভাবে পারবে একটা পৌরাণিক চরিত্রের সংস্পর্শে আসতে? যদি ধরেও নি দুর্যোধন কোনো পৌরাণিক নয়, এক ঐতিহাসিক চরিত্র, তারপরেও এত বছর পর তো তার কিছুই অবশিষ্ট নেই। এখন কিভাবে সম্ভব? কে বলেছে অবশিষ্ট নেই? হ্যাঁ, কুরু সম্রাট দুর্যোধনের এখনো একটা জিনিস রয়েছে এই পৃথিবীর বুকে, তার তার ডান পায়ের বুড়ো আঙুলের উপড়ে যাওয়া নখ। হ্যাঁ, ভীমের গদার আঘাতে তার উরু ভঙ্গ হওয়ার পর তার ডান পায়ের একটি নখ উপড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে কুরুক্ষেত্র যুদ্ধভূমিরই কোথাও একটা পড়ে যায়। পরে মহারাজের দেহ সৎকার হলেও সেই নখ রয়ে যায় এই পৃথিবীরই বুকে। এই অপশক্তি এখন সেই নখেরই সন্ধান করছে এই মুহূর্তে হন্যে হয়ে। একবার ওই নখের সন্ধান পাওয়া গেলে এই অপশক্তি নিজের শক্তি প্রয়োগ করে সমস্ত সময়ের চক্রের অদল বদল করে ঠিক পৌঁছে যাবে সেই মুহূর্তে যখন দুর্যোধন জীবিত ছিল। আর একবার এই জিনিস ঘটলে সবকিছু বদলে যাবে, সবকিছু বদলে যাবে, সবটা। হ্যাঁ। মিস্টার লাহার, মিসেস জেইন এখন কোথায়? রণজয়ের চোয়াল শক্ত হলো। সে বুঝে গিয়েছে কি হতে চলেছে। মিস্টার লাহা কুরুক্ষেত্রে পৌঁছে গিয়েছেন, আর মিসেস জেনও সেই পথে। বেশ। টান টান হয়ে উঠে দাঁড়ালো রণজয়। ওরা পৌঁছানোর আগে আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে। ওদের খুঁজে পাওয়ার আগে সেই নখ আমাদের ধ্বংস করে দিতেই হবে। এটা হলেই তো। না, এইভাবে এত সোজা নয় জিনিসটা। ইন্দ্রাণী সেই জিনিস হাত দিয়ে ফেলেছেন। অপশক্তি এনার ভিতরে কখন মাথাচাড়া দিয়ে উঠবে আমরা কেউই তা জানি না। আগে ইনার কাজ সমাধা করতে হবে। কথাটা বলেই পলাশ সেই কালো পুতুলের দিকে নির্দেশ করল। তুই এই পুতুলগুলো আর ইন্দ্রাণীকে নিয়ে চিত্রকোণ্ডায় যাবি যত দ্রুত সম্ভব। ইন্দ্রাণীর মধ্যে এই অপশক্তি প্রকাশের আগেই এই মূর্তিকে সেই প্রকোষ্ঠের ভিতরে রেখে তা আবারও মন্ত্র দিয়ে বন্ধ করে দিবি। আর ইন্দ্রাণীর মধ্যে কোনো অপশক্তি যদি থেকে থাকে তাহলে তা নিষ্কাশন করে কিভাবে এই পুতুলের মধ্যে বন্দি করতে হবে সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। এই কাজটা যদি করতে পারিস তাহলে এই অপশক্তির তৃতীয় ভাগ কখনোই আর ওই বাকি দুই ভাগের সঙ্গে যুক্ত হয়ে দুর্যোধনের কাছে পৌঁছাতে পারবে না। তাহলে আমি চিত্রকোণ্ডায় যাব। আর তুই কোথায় যাবি? কুরুক্ষেত্রে। सर जी, हम लोग पहुंच गए। গাইড ভদ্রলোক নেমে দাঁড়াতেই রণজয়ের ভাবনা ছিন্ন হলো। সে দেখল ইন্দ্রাণী তার পাশে খানিকটা ফ্যাকাশে মুখ করে বসে রয়েছে। আপনি ঠিক আছেন ইন্দ্রাণী? কোনো অসুবিধা হচ্ছে না তো? ইন্দ্রাণী মাথা নামিয়ে জিপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। না, সে ঠিক আছে। সেদিনের পর 2 দিন হয়ে গেল, এখনো প্রায় ইন্দ্রাণীর মধ্যে সেরকম কোনো লক্ষণ প্রকাশ পায়নি। অন্তত রণজয় নিজে টের পায়নি। তাই বলে সাবধানের মার নেই। বাকিদের লক্ষণ যেভাবে প্রকাশিত হয়েছে ইন্দ্রাণীরও একই হওয়ার কথা। এখন দেখবার এটাই যে সেটা কখন প্রকাশ পায়। রণজয় কাঠের বাক্সটা হাতে করে গাড়ি থেকে নেমে ধীর পায়ে গেটের দিকে এগিয়ে গেল। গাইড ভদ্রলোক নিজের চাবি খুলে ওদের ভিতরে নিয়ে গেলেন। চারিদিকে আলো বলতে এই গেটের কাছে জ্বলতে থাকা ইলেকট্রিক কিছু বাল্ব, তাছাড়া বাকি সমস্তটা ঘুটঘুটে অন্ধকার। 3 জনের হাতেই বড় সেলের উজ্জ্বল টর্চের আলো। এত বড় এলাকা, কাউকেই তো দেখা যাচ্ছে না। यहाँ पर उस कांड के बाद लोग नहीं आते हैं साहब।
कांड? क्या कांड? बड़े बड़े लोग हैं सब, खबर बाहर निकलने नहीं दी इन लोगों ने। जो 5 मजदूर उस दिन वो घर तोड़े थे ना, जहां पर अब जा रहे हैं अभी, वो 5 लोग ठीक उस जगह पर आके खुद का गला काट के खुदकुशी कर लिए थे। उस दिन के बाद लोग इस जगह को साबित बोलने लगे। उसके सिक्योरिटी भी डर के ड्यूटी पर नहीं आया। রণজয়ের ভুরু কুঁচকে গেল। এই জিনিস তো তার জানা ছিল না। ইন্দ্রাণীর মুখটা আরো সাদা হয়ে গেল ভয়ে। ইট কাঠ পাথরের ভিড় এড়িয়ে ধীরে ধীরে তারা সামনের দিকে এগিয়ে গেল। গাইড ভদ্রলোক বলল, এখানে নাকি কিছু কঙ্কালও পাওয়া গিয়েছিল। পুলিশের নাকি কথা ছিল জিনিসগুলো এসে নিয়ে যাবে, কিন্তু আজ আসবে কাল আসবে করে কেউই আসে না। আচমকা রণজয় টের পেল হাতে কাঠের বাক্সটা কেমন যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। साहब जी, मैं सामने नहीं जाऊंगा, आप लोग जाइए, मैं यहाँ खड़ा हूँ। রণজয় এক পা করে এগিয়ে গেল সেই দিকে। পিছন পিছন ইন্দ্রাণী। সামনের জমি কিছুটা ঢালু হয়ে নিচের দিকে নেমে গিয়েছে। ঢালটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানেই একটা গোলাকৃতি লম্বা গম্বুজের মতো কক্ষ। সামনের দিকের দেওয়ালটা ভেঙে দরজার আকৃতি তৈরি হয়েছে। রণজয় টের পাচ্ছে কিছু একটা রয়েছে সামনের দিকে, একটা খারাপ কিছু, যেটা চোখে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। ইন্দ্রাণী, আপনি ঠিক আছেন তো? আমি এরপর এই মূর্তিটা ওই ভেতরে রেখে দিয়ে দেওয়ালটা বন্ধ করে দেব। আপনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন। কথাটা বলেই রণজয় যেই এক পা সামনের দিকে এগোলো, ঠিক সেই সময় বাতাসের চেয়েও মৃদু রিনরিনে স্বরে কে যেন আবার ঠিক তার কানের পাশে বলে উঠল। ঠিক তখনই পিছনের টর্চের আলোটা নিভে একটা শব্দ। চমকে উঠে রণজয় পিছন ঘুরে দেখল গাইড ভদ্রলোকটি 2 হাতে গলা চেপে মাটিতে মুখ থুবড়ে পড়েছে। ফিনকি দিয়ে রক্তের ধারা ভিজিয়ে দিচ্ছে তার পায়ের কাছের মাটি। আর একজন ফিটফাট পোশাক পরা বয়স্ক লোক ঠিক তার পেছনে দাঁড়িয়ে সাদা রুমালে রক্তে ভেজা ছুরিটা খুব ধীরে ধীরে মুছে নিচ্ছে। এই লোকটাকে রণজয় চেনে না, কিন্তু এই ছুরি চালিয়ে হত্যা করেছে গাইডকে। নিশ্চয়ই এ অয়ম্বর লোক, তাদের ক্ষতি করতে চায়। ইন্দ্রাণী, সাবধান! কথাটা বলে যেই ইন্দ্রাণীকে আড়াল করবার জন্য পিছন ঘুরল রণজয়, সাথে সাথে কপালের উপর সজোরে একটা ভারী কিছুর আঘাত। মুহূর্তে টলে উঠল রণজয়ের মাথা। হাত থেকে পুতুলটা ছিটকে গড়িয়ে যেতেই সে মুখ থুবড়ে মেঝেতে পড়ল। কিন্তু জ্ঞান হারানোর আগে সে দেখতে পেয়েছে ইন্দ্রাণী এক হাতে টর্চটা ধরে তার দিকে তাকিয়ে হাসছে। ওঠো, ওঠো, ওঠো। সেই রিনরিনে স্বরটা একটু তীক্ষ্ণ হয়ে কানের ভিতর দিয়ে মাথার ভিতরে ছড়িয়ে পড়তেই একটা জোরে শ্বাস নিয়ে চোখ খুলেই উঠে বসতে গেল রণজয়। আর তখনই সে টের পেল মাথায় তীব্র যন্ত্রণার সাথে সাথে হাত পা কিছুই সে নাড়তে পারছে না। কে বা কারা যেন শক্ত করে পিচমোড়া করে বেঁধে রেখেছে তাকে। চোখের সামনের ঝাপসা ভাবটা কেটে সামনের দৃশ্যটা পরিষ্কার হতে কয়েক মুহূর্ত সময় লাগলো তার। ইন্দ্রাণী ঠিক তার সামনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার দিকে পিছন ফিরে। তার হাতে ধরা টর্চের আলো সেই ভাঙা দেওয়ালের উপর নিবদ্ধ। রণজয় দেখল সেই বয়স্ক লোকটি ধীরে ধীরে সেই ভাঙা গম্বুজের ভিতর থেকে বেরিয়ে এসেছে। ড্রাইভারটি কখন যেন ইন্দ্রাণীর পাশে এসে দাঁড়িয়েছে। ঠিক এমন সময় বয়স্ক লোকটির দৃষ্টি রণজয়ের মুখের ওপর পড়তেই একটা কুটিল হাসি খেলে গেল তার মুখে। এই তো পুলিশ বাবু দেখি জেগে উঠেছেন।
আপনি কে? রণজয়ের গলার ভিতর থেকে ঘর ঘরের শব্দ বেরিয়ে এলো মাত্র। কপালের এক পাশটা জ্বালা করছে ভীষণ, কেটে গিয়েছে বোধহয়। আমার নাম অপরেশ সোম, অয়ন্মপত্র নবিশের পিএ। তবে এটা আমার সমস্ত পরিচয় নয়। আমার কোনো এক পূর্বজ ঋষি আহুরের সদস্য ছিলেন। আমরা বংশানুক্রমে তার অনুগামী। মানেটা ভীষণ সোজা। যেদিন আহুরকে জীবন্ত সমাধি দেয়া হয় ওই ঘরে, ঠিক সেদিন থেকেই তার কিছু শিষ্যর অপেক্ষা শুরু হয় তার ফেরার। ঋষি বিম্বুতের চোখকে ফাঁকি দিয়ে তারা লুকিয়ে পড়ে ওই জন অরণ্যে। আহুরের ফেরার অপেক্ষা চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম। তবে আমাদের মতোই প্রজন্মের পর প্রজন্ম আরেকটি দল অপেক্ষা করতে থাকে, যারা কখনোই চায়নি এই গম্বুজ ভাঙা হোক। আমরা অনেকবার চেষ্টা করেছি তাকে উদ্ধার করতে, কিন্তু বারবার তাদের জন্যই পারিনি, ব্যর্থ হয়েছি। কিন্তু এইবারের প্ল্যানটা এত সুনিপুণ ছকে গাঁথা হয়েছিল যে ব্যর্থ হওয়ার কোনো কারণই ছিল না। আমার শুধু প্রয়োজন ছিল ইন্দ্রাণীর মতো একটা চতুর ও লোভী মাথার, যে যে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। রণজয় ইন্দ্রাণীর মুখের দিকে তাকালো। সুন্দর মুখটাকে এমন এমন ভয়ঙ্কর কুটিল লাগছে। আমি কলেজে কি নিয়ে পড়াই বলুন তো? আর্কিওলজি। কথাটা বলেই মুচকি হাসলো মেয়েটি। আপনারা এত রিসার্চ করলেন, আর একটু করলেই জানতে পারতেন পিএইচডি চলাকালীন আমার গাইড ছিলেন মিস্টার সাত্তকী লাহা। ইয়েস, ঠিক শুনেছেন। তাই অপরেশবাবুর থেকে যখন এরকম কিছু জানতে পারলাম, তখন আমার কাজ ছিল সাত্তকী বাবুকে গিয়ে এই রকম একটা জায়গা রয়েছে তার ইনফরমেশন দেওয়া। আর দেখুন, তারপর আমার আর কিছুই করতে হয়নি। যাকে আপনারা সন্দেহ করেছিলেন সেই অয়ম্বপত্র নবীশ সত্যি একজন ভালো মানুষ, সম্ভবত ভালোবাসার কাঙাল। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমি শুধু তার মাথায় ঢুকিয়ে গিয়েছি ইন্দ্রাণীর ইন্টারেস্ট কিসে, আর তার মন পেতে গেলে ঠিক কি দিতে হবে। বোকা অয়ম্ব বুঝতেও পারেনি এটা তার আর আমার একটা ষড়যন্ত্র। 3 নম্বর মূর্তিটিকে নিজের কাছে নিয়ে আসার জন্য। কিন্তু কিন্তু কেন কেন করলেন আপনারা এরকম? আমাদের লক্ষ্য এক হলেও এখানে প্রত্যেকের আলাদা আলাদা স্বার্থ রয়েছে। ইন্দ্রাণীর যেমন সম্পত্তির লোভ আছে, সেই সঙ্গে আছে অয়ম্বপত্র নবিশের প্রতি এক প্রচণ্ড রাগ। আর আমার আছে আমার উপাস্যর মুক্তি। আপনি আপনি এরকম কেন করলেন ইন্দ্রাণী? আপনাকে তো আমরা বাঁচাতে চেয়েছিলাম। বাঁচাতে চেয়েছিলেন? কিন্তু কার থেকে? কেন? ওই আধিনীর থেকে? ওইটা স্পর্শ করার ফলে যে তার অপশক্তি আপনার মধ্যেও। আপনারা আমার জন্য ভেবেছিলেন এটা সত্যি, কিন্তু আপনাদের ক্যালকুলেশনে কিছু ভুল হয়ে গিয়েছিল। ওটা আমি কখনোই আগে স্পর্শ করিনি, তাই অপশক্তি কখনোই আমার মধ্যে ছিল না। আপনি করেননি? তাহলে? কথাটা শেষ হলো না, তার আগেই একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে।
সেই সঙ্গে একটা খচমচ শব্দ। রণজয় ঘাড় তুলে দেখল গম্বুজের আড়াল থেকে বেরিয়ে আসছে একটা লম্বা শরীর। শরীরটা শুকনো কঙ্কালের মতো, মুখটা বড়, নিচের চোয়াল প্রায় বুক পর্যন্ত নেমে এসেছে, বুকের কাছটা রক্তে ভেসে যাচ্ছে। টর্চ লাইটের সাদা আলো মুখের ওপর পড়তেই কি ভয়ঙ্কর লাগছে অয়ম্ব পত্রনবিশকে। অয়ম্ব? হ্যাঁ, অয়ম্ব। ওই প্রথম ছুঁয়েছিল আধিনিকে, তাই প্রথম থেকে ওর মধ্যেই ছিল এই অপশক্তি। তার মানে? তার মানে তৃতীয় আধিনিকে তার একটা শরীর বেছে নেওয়া থেকে আটকাতে পারলেন না আপনারা, আর আটকাতে পারলেন না আহুরের প্রত্যাবর্তন। কথাটা বলেই অপরেশবাবু সেই গোলাকৃতি ঘরের দিকে ইঙ্গিত করতেই রণজয় দেখল অয়ম্ব তার শরীরটা ধীরে ধীরে সেই গর্তের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। কয়েক মুহূর্ত মাত্র সময়, তারপর হুড়মুড় করে ভেঙে পড়ল পুরো গম্বুজটা। আর ঠিক তখনই টর্চের আলোগুলো একসঙ্গে দপদপ করে উঠল। মাথার উপর থেকে একটা লাল মেঘের ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে, সেই সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত আর প্রচন্ড ঝোড়ো হাওয়া। আচমকা সেই ভেঙে পড়া ধ্বংসাবশেষের ভিতর থেকে তিনটে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে এলো। তারপর দেখতে দেখতেই একে অপরের সঙ্গে মিশে একটা প্রচন্ড কালো রঙের ঘূর্ণিঝড় তৈরি করলো। কিন্তু রণজয় যে আরো অনেক কিছু দেখেছে। সে দেখেছে ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে একটা মানুষের অবয়ব নিচ্ছে, একটা বিশাল আকৃতি পূর্ণাঙ্গ মানুষের অবয়ব। পলাশ যে জায়গাটা এসে পৌঁছালো শেষমেশ, সেটা একটা পরিত্যক্ত হাসপাতাল বলা চলে, যেটা এই মুহূর্তে ভাঙার কাজ চলছে। সাইনবোর্ড পড়ে অন্তত সেটাই বুঝল সে। পলাশ ধীর হাতে গেটটা খুলল, তারপর সাইটের ভিতরে প্রবেশ করল। বর্তমানে সে যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র রাজ্যের উত্তর পূর্বে অবস্থিত থানেশ্বর শহর। কথিত আছে বর্তমানে যেখানে এই থানেশ্বর শহর, সেখানেই মূল যুদ্ধটি ঘটেছিল। তাই হিন্দুদের কাছে এই শহর এক উল্লেখযোগ্য তীর্থস্থানও বটে। এই হসপিটালটি শহরের একেবারে দক্ষিণ পূর্ব পাশে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। যেটুকু আলো দেখা যাচ্ছে সেটা মিউনিসিপ্যালিটির স্ট্রিট ল্যাম্পের আলো। পলাশ পকেট থেকে একটা টর্চ বের করে আলোটা জ্বালাতেই একটা সাদা আলোর ফলা অন্ধকারের বুক চিরে সামনের ভগ্ন দেওয়ালে গিয়ে ধাক্কা মারল। পলাশ ধীরে ধীরে ডান হাতে পেঁচানো রুদ্রাক্ষের মালাটা খুলে নিল। আবছা আলোয় দেখা গেল মালার আড়ালে লুকিয়ে থাকা দুমুখ নাগ উল্কিটা। আশেপাশে কোনো মানুষ নেই, না সিকিউরিটি গার্ড না অন্য কেউ। অবশ্য না থাকারই কথা। সে জানে ইতিমধ্যেই এখানে সেই দুজন এসে পৌঁছে গিয়েছে। তাকে খুব সতর্ক থাকতে হবে। তারা হয়তো আশেপাশেই কোথাও ঘাপটি মেরে বসে আছে। ঠিক এমন সময় সেই রিন রিনের স্বরটা আবার পলাশের কানে এসে বলে উঠল, পলাশ এই স্বরে কেমন জানি অভ্যস্ত হয়ে উঠেছে। যখনই সে বিপদে থাকে, যখনই সে বুঝতে পারে না কি করবে, কি করা উচিত, তখনই এই স্বর যেন তাকে পথ প্রদর্শক রূপে সামনে এগিয়ে নিয়ে যায়। পলাশ আর দেরি করল না। চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তেই সেই নাগ উল্কি থেকে একটা উজ্জ্বল সবুজ বর্ণের আলো নির্গত হতে লাগল। মুহূর্তের মধ্যেই সেই উজ্জ্বল সবুজ বর্ণের নাগ উল্কিটা জীবন্ত হয়ে পলাশের সারা শরীর জুড়ে যেন খেলে বেড়াতে লাগল। সে দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না, কিন্তু তাও কিছুক্ষণের জন্য। আচমকা সেই নাগ উল্কিটি পায়ের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়, তারপর সামনের দিকে এগিয়ে যায়। পলাশ দ্রুত সেই নাগ উল্কির পিছন নিল।
এই নাগুলকি তাকে দেখিয়ে দেবে কোথায় রয়েছে সেই মহামূল্যবান নখ। তার বিশ্বাস আধিনীর অপশক্তিরা এখনো পর্যন্ত সেই জিনিস খুঁজে পায়নি। বেশিটা যেতে হলো না তাকে। আচমকা একটা ছাদ ভাঙা কামরার ঠিক মাঝ বরাবর এসে থমকে গেল সে। তারপর আচমকা একবার ফোনা তুলে পলাশের মুখের পানে তাকিয়ে মাটির ভেতর প্রবেশ করে মুহূর্তেই অদৃশ্য হল। তার মানে এই সেই জায়গা। অজানা উত্তেজনায় কেঁপে উঠল পলাশ। এই জায়গারই ঠিক নিচে রয়েছে সেই নখ। পলাশ পকেট থেকে একটা কাপড়ের টুকরো বের করে সাথে সাথে ডান হাতে পেঁচিয়ে নিল। তারপর একটা লাইটার বের করে তাতে আগুন জ্বালাতেই মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল সেই আগুন। কিন্তু পলাশের কোনো বিকৃতি নেই। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে বীজ মন্ত্র পড়তেই সেই হলুদ আগুন দপ করে বদলে গেল সবুজ শিখায়। হ্যাঁ, সবুজ আগুন, নরকের আগুন। এই আগুন পোড়ায় না, জ্বালায়। পলাশ তার আগুন জ্বলা হাতটা মেলে ধরল ঠিক সেই জায়গাটার ওপর যেখানে নাগ উল্কি অদৃশ্য হয়েছিল, আর চোখ বন্ধ করে অনুচ্চারিত মন্ত্রে বাম হাত দিয়ে একটু একটু করে সেই রুদ্রাক্ষের মালাটা ঘষতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, সে টের পাচ্ছে কিছু একটা অতীব শক্তিশালীর অস্তিত্ব সে অনুভব করতে পারছে মাটির তলায়। ওটা বের করতে হবে, বের করে জিনিসটাকে ধ্বংস করতে হবে। পলাশ মন্ত্র পড়ছে বিড়বিড় করে। করতলের সবুজ আগুনের শিখাগুলো আচমকাই অস্থির হয়ে উঠেছে। ওই তো মাটির তলে কম্পন অনুভূত হচ্ছে, একটা ভয়ঙ্কর কম্পন। মনে হচ্ছে কিছু একটা জিনিস খুব ধীরে ধীরে মাটির তল থেকে উপরে উঠে আসছে। পলাশ তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেই গলার ভেতর থেকে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো। আর ঠিক তখনই পায়ের কাছের মাটিটা ঈষৎ চিড় ফাঁক হয়ে জিনিসটা উঠে এলো। সবুজ রশ্মির বলয়ের ঘেরা টোপে থাকা একটা কালচে পদার্থ, একটা নখ। পলাশের ঠোঁটের কোণে হাসি। ওই তো সেই নখ, সেই মহামূল্যবান নখ যা বদলে দিতে পারে ইতিহাস, পুরাণ, ধর্ম। না, এই জিনিস ভয়ঙ্কর। আধিনীর হাতে পড়ার আগেই একে নষ্ট করে দিতে হবে। ভাবনাটা শেষ হবার আগেই একটা প্রচন্ড ধাক্কা, আর সাথে সাথেই পলাশের দেহটা উড়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল ঘরেরই একটি কোণে। মাথায় হাঁটুতে চোট লেগেছে, কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই তার। সে তড়িঘড়ি উঠে দেখল ঘরের ভিতরে দুটো দেহ এসে দাঁড়িয়েছে, আর সাথে সাথেই বিশ্রী দুর্গন্ধে ভরে উঠছে চতুর্দিক। মিস্টার লাহা আর মিসেস জেইন। কিন্তু একই চেহারা হয়েছে তাদের। শরীরটা লম্বা হয়ে সামনের দিকে ঝুঁকে পড়েছে যেন। শরীর শুকিয়ে কাঠ, কিন্তু টাক মাথাগুলো যেন ফুলে উঠেছে, আর মুখটা হাঁ হয়ে নিচের চোয়ালটা ঝুলছে বুকের কাছে। হাত পাগুলো হয়ে গিয়েছে অনেক লম্বা। ওরা নিজেদের মধ্যে আর নেই। আধিনীর নিয়ন্ত্রণে ওরা পুরোপুরি চলে গিয়েছে। ওরা ধীরে ধীরে এগিয়ে আসছে জিনিসটার দিকে। পলাশ সাথে সাথেই চোখ বন্ধ করে বীজ মন্ত্র পড়তেই সেই সবুজ আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল তার সারা দেহে। না, রণজয় নিশ্চয়ই এতক্ষণে আটকে ফেলেছে সেই শক্তিকে। তৃতীয় শক্তি পূর্ণতা না পেলে এদের এই জিনিসটা লাভ করাও বৃথা। ঠিক সেই সময় দেখা গেল ভাঙা দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এসেছে আর একটা দেহ। ঠিক এই দুটি দেহের মতোই বীভৎস, ভয়ঙ্কর। কিন্তু তারপরেও পলাশের তাকে চিনতে অসুবিধা হলো না। অয়ম্বপত্র নবিশ। পলাশের মনে হলো কে যেন তার পা দুটোকে টেনে মাটির ভিতরে গেঁথে দিয়েছে। সে কিছুতেই নড়তে পারছে না। সবটা বুঝতে কয়েক মুহূর্ত মাত্র সময় লাগলো। ষড়যন্ত্র, তাদের সঙ্গে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু এখন কি করবে সে? দেরি না করে জামাটা একপাশে খুলে ছুঁড়ে ফেলতেই সবুজ আগুনে তার পেশিবহুল ঘামে ভেজা শরীরটা
চকচক করে উঠল। না, এদের সে আটকাবেই, যে করেই হোক। সে একটা প্রচন্ড লাফ দিল নখটিকে সংগ্রহ করবে বলে, কিন্তু আচমকাই তার শরীরটা মাটি থেকে 10 হাত উপরে শূন্যে ভেসে রইল। আর তারপরেই শুরু হলো তার সমস্ত শরীর জুড়ে এক প্রচন্ড জ্বালা পোড়া। কেউ যেন তার শরীরের ভেতরে অজস্র ব্লেড চালাচ্ছে। পলাশ দেখল সেই 3টি দেহ তাকে 3 দিক থেকে ঘিরে মন্ত্রপাঠ শুরু করেছে। পলাশ প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। এই ভয়ঙ্কর ত্রিশক্তির সঙ্গে সে পারবে না, কিছুতেই না। কিন্তু পরক্ষণে কি একটা মনে পড়তে নিজের সমস্ত শক্তি জড়ো করে 2 হাতকে দেহের 2 পাশে 360 ডিগ্রি বরাবর আন্দোলিত করতেই একটা উজ্জ্বল সবুজ আগুনের অগ্নিবলয় তৈরি হলো তাকে ঘিরে। আর তারপরেই 3টে আগুনের স্রোত বেরিয়ে গিয়ে ধাক্কা মারল সেই 3টি দেহকে। মুহূর্তের মধ্যে একটা সবুজ আগুনের বিস্ফোরণ। দেহ 3টি পলকের মধ্যে ছিটকে পড়ল ঘরের 3 কোণে। দেহ 3টি ছিটকে পড়তেই পলাশ নেমে এলো মাটিতে। কিন্তু ও কি, ওরা যে আবার উঠে দাঁড়াচ্ছে। তাহলে এবার সে পারবে এই 3 শক্তির সঙ্গে একলা? রণজয় দেখল মাথার ওপর মেঘের ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যেন কুণ্ডলীর আকারে মাটিতে নেমে এসেছে। আর ঠিক সেই কুণ্ডলীর ঠিক কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে একটা মানুষের শরীর। কিন্তু এই কি মানুষ? পেশি বহুল সারা শরীর কুচকুচে কালো, কোমরে বাঁধা এক টুকরো কাপড় কোন রকমে তার লজ্জা নিবারণ করছে। চোখ দুটো লাল টকটকে, ভাটির আগুনের মতো জ্বলছে। মাথার জটা জুটো খুলে নাগের ফনার মতো ঊর্ধ্বাকাশে উঠছে। কোমরে হাত দিয়ে ভাঙা স্তূপের উপরে 1 পা তুলে দাঁড়িয়ে রয়েছে সে। মহর্ষি বেদব্যাসের প্রিয় শিষ্য আহুর। কি বলেছিলাম আমি ফিরবই, আমি ফিরবই। কথাটা বলেই প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল সেই ভয়ঙ্কর আহুর। ইন্দ্রাণী আর অপরেশবাবু নতজানু হয়ে তাকে প্রণাম করছে। প্রবল ঘৃণায় একদলা থুতু একপাশে ছিটিয়ে দিল সে। আহুরের দৃষ্টি পড়ল এবার রণজয়ের দিকে। একে প্রভু, এ আর এর সঙ্গী মিলে আমাকে আটকানোর চেষ্টা করেছিল। কোন রকমে আটকেছি এদের। বিম্বুতের অনুচর তার মানে। কথাটা বলতে বলতেই রণজয়ের দিকে এগিয়ে গেল সে, কিন্তু আচমকা থমকে দাঁড়ালো মাঝপথেই। তারপর বাতাসে মুখ তুলে এমনভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল যেন সে অদৃশ্য কারোর নির্দেশ শুনছে সেখানে দাঁড়িয়ে। মুহূর্তেই কঠিন হয়ে গেল আহুরের মুখ। রণজয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করল সে, তোরা কিছুতেই পারবি না অভীষ্ট থেকে তাদেরকে আটকাতে। কথাটা বলেই আচমকা পিছন ঘুরে নিজের 2 হাত বাড়িয়ে দিল সেই ভগ্ন স্তূপের দিকে। ওদিকে মেঘের কুণ্ডলী আরো গভীর হয়ে নেমে আসছে মাটিতে। আচমকা একটা অন্যরকম শব্দ। রণজয় দেখল ধ্বংসস্তূপের পিছন থেকে আচমকা পালে পালে উঠে দাঁড়াচ্ছে কঙ্কালেরা, আহুরের শিষ্য সকল, যাদের মেরে এই মাঠের ভিতরেই পুঁতে দিয়েছিল বিম্বুত। কিন্তু এদের জাগাচ্ছে কে? কি করবে এদের জাগিয়ে? আচমকা সেই কঙ্কালগুলো বদলে যেতে থাকলো ভয়ঙ্কর আদলে। কালো চামড়ার আবরণে ঢাকা এক ভয়ঙ্কর শরীর। তীক্ষ্ণ নখ আর করাতের ফলার মতো দাঁতের সারিগুলো ঝকঝক করে উঠছে। যা, আদিনীদের যে আটকাচ্ছে তাকে গিয়ে শেষ করে দে। আঁতকে উঠল সে। পলাশকে শেষ করতে সে এদের পাঠাচ্ছে? না, কখনোই না, কিছুতেই না। মুহূর্তের মধ্যে আবার কানের কাছে সেই রিন রিনে শব্দ। এইবার রণজয় টের পেল আচমকা হাতের বাঁধন আলগা হয়ে গিয়েছে, খুলে গিয়েছে দড়ি। সে মুহূর্তে উঠে দাঁড়ালো নিজের জায়গায়।
পরনের জামাটা একপাশে ছুঁড়ে ফেলে হাতের থেকে টেনে খুলে আনলো রুদ্রাক্ষের মালা। সাথে সাথে উজ্জ্বল নীল আলোয় জেগে উঠল রণজয়ের গরুর উল্কি। দুহাত জড়ো করে মনে মনে গুরুমন্ত্র জপ করে সাথে সাথে দেহের দুই পাশে প্রসারিত করতেই একটা উজ্জ্বল নীল আগুন ছড়িয়ে পড়ল তার গোটা দেহ জুড়ে। ওদিকে এক এক করে যেন হাওয়ায় উবে যেতে লাগলো সেই আহুরের সৈন্যদল। আচমকা পেছন থেকে একটা অন্যরকম শব্দ পেতেই সকলে পিছনে ঘুরল, আর পিছন ঘুরে যা দেখলো তাতে বিস্ময়ে আহুরের মুখ হাঁ হয়ে গেল। রণজয় শূন্যে ভাসছে, আর তার পিঠের দুই দিক থেকে প্রসারিত হয়েছে দুটো বড় বড় ডানা, আর সেই ডানায় দাউ দাউ করে জ্বলছে স্বর্গের নীল আগুন। আহুর সাথে সাথে দুটো হাত জড়ো করে তার দিকে তাক করল। একটা লাল আগুনের বিধ্বংসী স্রোত বেরিয়ে গেল রণজয়ের উদ্দেশ্যে, কিন্তু ডানায় ভর করে দেহটা চরকি পাকের মতো একবার আবর্তিত করে সেই আঘাত এড়িয়ে মুহূর্তে ধেয়ে এলো আহুরের দিকে। তারপর সজোরে একটা ঘুষি। তার চোয়াল লক্ষ্য করে সেই ঘুষি মারার সঙ্গে সঙ্গেই আহুর ছিটকে পড়ল একপাশে, কিন্তু উঠে দাঁড়ানোর সুযোগ পেল না। সাথে সাথে রণজয় তার শরীরটাকে নিয়ে কয়েকশো ফুট উপরে উঠেই মুহূর্তে ধেয়ে এলো মাটির বুকে। সাথে সাথে একটা প্রচন্ড ধাক্কায় কেঁপে উঠল চারিদিক। রণজয় চিৎকার করে হাঁপাতে হাঁপাতে বলল, আদিনেরা কখনোই তার শক্তি তোমায় দেয়নি আউর। তারা চেয়েছিল তুমি যাতে এটা মনে করো যে তুমি তাদের শক্তি পেয়েছ। তুমি আসলে সাধারণের থেকেও সাধারণ কেউ। কথাটা বলা মাত্রই রণজয়ের বুকের ভিতর থেকে একটা নীল আগুনের স্রোত গিয়ে ধাক্কা মারল আহুরের ঠিক বুকের মধ্যে, আর একটা প্রচন্ড নীল আগুনের স্রোতে ভরে গেল চতুর্দিক। পলাশ আতঙ্কে শিউরে উঠল। ঠিক তার পায়ের কাছে এই মুহূর্তে পড়ে রয়েছে সেই নখটা, কিন্তু সে চোখ সরাতে পারছে না সামনের দিকে। আধিনীর তিনটি দেহ একদিক থেকে সঙ্গবদ্ধ হয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। মাথার উপরে ইতিমধ্যে মেঘের সুবিশাল একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। প্রলয়ের সূচনা হয়ে গিয়েছে যেন, কিন্তু সে প্রাণ থাকতে কিছুতেই এই নখ ওদের স্পর্শ করতে দেবে না। সেই ঋণঋণে স্বর তাকে জানিয়ে দিয়েছে এই নখ একবার আধিনীরা পেয়ে গেলে ধর্মের বিনাশ হবে, আর সে কখনোই এটা হতে দেবে না। এমন সময় পিছন থেকে একটা অতিপ্রাকৃত আওয়াজ শুনে চমকে উঠল পলাশ। সে দেখল পিছন দিকের একটা ভাঙা দরজা দিয়ে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে কিছু ভয়ঙ্কর দর্শন, অদ্ভুত জীব। কিন্তু এরা কারা? কি করবে এবার? এই দুমুখী আক্রমণ সে ঠেকাবে কি করে? ওই যে ওরা চলে এসেছে একেবারে তার কাছে, ছুঁয়ে ফেলবে তাকে। আর ঠিক এমন সময় আকাশ থেকে একটা নীল আগুনের স্রোত ঠিক তার পাশেই এসে নামল রণজয়। হ্যাঁ, রণজয়। দুই আগুন ডানায় ভর করে রণজয় এসে দাঁড়িয়েছে ঠিক তার পিঠে পিঠ ঠেকিয়ে। চিন্তা করিস না পলাশ, আমি এসে গেছি। এরা আর কিচ্ছু করতে পারবে না তোর। কিন্তু এরা সাধারণ কেউ নয়। এদের কোন অস্ত্রে আটকাবো আমরা? আতঙ্কিত স্বরে পলাশ প্রশ্নটা করা মাত্রই আচমকা একটা বাঁশির সুর ওদের কানে এসে ধাক্কা মারল। বাঁশি এই সময় কে বাজাচ্ছে? শুধু তাই নয়, মুহূর্তেই সেই পচা দুর্গন্ধ লীন হয়ে বাতাসে ছড়িয়ে পড়েছে। শ্বেত চন্দন আর কস্তুরী মৃগনাভির সুগন্ধ। পলাশ আর রণজয় হতবিহ্বল। কি হচ্ছে এসব? ঠিক এমন সময় সেই ঋণঋণে স্বর আবার তাদের কানে কিছু একটা বলে উঠতেই দুজনে টান টান সোজা হয়ে দাঁড়িয়ে। আচমকা দুজনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একদিক থেকে আধিনী ত্রয় আর অন্য দিক থেকে সেই ভয়ঙ্কর সৈন্যরা ছুটে এলো তাদের দিকে। মুহূর্তেই রণজয় পলাশ একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে নিজের বীজ মন্ত্র স্মরণ করল। আর তা করতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। সাথে সাথে একটা সবুজ আগুনের স্রোত পলাশের বুকের ঠিক মাঝখান থেকে আর একটা নীল আগুনের স্রোত ঠিক রণজয়ের বুকের মাঝখান থেকে বেরিয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সেই দুই ভিন্ন ধারার অগ্নিস্রোত
একে অপরের সঙ্গে মিশে আরো উজ্জ্বল এক মায়াবী রঙের আগুন সৃষ্টি করেছে। ওদিকে ঘরের ভিতর হু হু করে বাতাস বইছে, যেন মহাপ্রলয় শুরু হয়েছে সেখানে। পলাশ রণজয়ের দিকে একটা চোখের ইশারা করেই একে অপরের হাত চেপে ধরল। মুহূর্তের মধ্যেই সেই অদ্ভুত আগুন ওদের দুজনকে ঘিরে একটা এমন ঘূর্ণায়মান অগ্নিবলয় তৈরি করলো যে যারা সেই বলয়ের কাছে আসতে লাগলো তারাই ছিন্ন ভিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। সেই অগ্নিবলয় ঠিক যেন মাধবের সুদর্শন চক্র, যা ভেদ করে কারুর ওদের কাছে পৌঁছানোর সাধ্য নেই। না, আর না, সময় হয়ে গিয়েছে, আর দেরি নয়। রণজয় চিৎকার করে উঠতেই সাথে সাথে পলাশ গুরুমন্ত্র জপ করে বাম হাতটা তাক করলো পায়ের কাছে পড়ে থাকা সেই নখের দিকে। মুহূর্তেই একটা সবুজ আগুনের স্রোত, আর তারপর উজ্জ্বল আলোয় ভরে গেল চতুর্দিক। কুরুক্ষেত্র জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং, জানিস তো? এটাকে পুণ্যভূমিও বলে। প্রায় বিধ্বস্ত অবস্থায় ওরা দুজনেই বসে রয়েছে থানেশ্বরের একটি কৃষ্ণ মন্দিরের সামনে। এই ভোরবেলাতেও মন্দিরের ভিতরে পুজো হচ্ছে। তুই এসব ভাবছিস, আর আমি ভাবছি কেসটা কি করে সাজাবো। এত বড় একটা হাই প্রোফাইল কেস, কেউ তো বেঁচেই রইল না যাকে দিয়ে কিছু প্রমাণ করাবো। না অয়ম্ব, না ইন্দ্রাণী। চিন্তা করিস না, আমি জানি যে তুই এটাও ঠিক সামলে নিবি। রণজয়ের কাঁধে হাত রেখে পলাশ বলল কথাটা। পলাশ পূব আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে নতুন দিনের সূচনায়। রণজয় একটা কপট রাগ দেখিয়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, বলেছে তোকে। আচ্ছা, আমি না মাঝে মাঝে একটা অদ্ভুত রিনরিনে সুরের ইনস্ট্রাকশন পেতাম। মনে হতো কেউ বুঝি আমার কানের পাশে দাঁড়িয়ে আমায় নির্দেশ দিচ্ছে কি করতে হবে, কি করতে হবে না। তোর ক্ষেত্রে কি এরকম কিছু হতো? ওটা রিনরিনে স্বর ছিল না, একটা বাঁশির সুর ছিল। পলাশ মুচকি হেসে কথাটা বলে উঠতেই রণজয় কেমন একটা বোকার মতো তাকালো তার দিকে। হ্যাঁ, ঠিক বলেছিস, একটা বাঁশির সুর। তুইও শুনতে পেতিস? পলাশ কিছু বলার আগেই মন্দিরের পুরোহিত বাইরে বেরিয়ে এসে ওদের হাতে চরণামৃত তুলে দিলেন। কপালে শ্বেতচন্দনের ত্রিলক পরিয়ে দিতেই গত রাতের চেনা গন্ধে আবার মম করে উঠল চারিদিক। পলাশ এবার মন্দিরের কৃষ্ণ বিগ্রহের দিকে তাকালো, তারপর রণজয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, পেতাম তো, বিপদে আমরা সবাই তাই পাই, কিন্তু কজন আর বুঝতে পারি বল? শুনছিলেন বিভা ক্যাফে নিবেদিত এবং অঙ্কুর বর রচিত আজকের গল্প কালকুম্ভ অন্তিম পর্ব। গল্প পাঠে এবং বিশেষ কিছু চরিত্রে আমি কৌশিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল ভাদুরী, মলয়, শুভদীপ্ত, বুবাই সাহা, অভিষেক, শুদ্ধসত্য ঘোষ, কুন্তল, প্রীতম, হ্যাপি, আকাশ, বর্ণিশা, আসঞ্জন, সৌরভ রায়, অর্পিতা, পিয়ালি, বর্ষা, মৌটুসী ও সৌরভ সাহা। কভার ডিজাইনে দীপক অধিকারী, আবহ শ্যাডো। পরিচালনায় টিম বিভা ক্যাফে। পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন আপনাদের প্রিয়জনের সাথে এবং আপনাদের মূল্যবান মতামত পাঠাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।